সম্মানিত দর্শক, আমন্ত্রণ চ্যানেল আই রাউন্ড টেবিল পাওয়ার্ড বাই স্বপ্ন। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে। ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় নির্বাচন, সহিংসতা ও আইন শৃঙ্খলা। নির্বাচন, সহিংসতা ও আইন শৃঙ্খলা। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আসিফ আলতাফ, গায়ক, জাতীয়তাবাদী অ্যাক্টিভিস্ট এবং ভোলা সদরের বিএনপির আহ্বায়ক। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার বামে আছেন দিদার ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক, রাষ্ট্র সংস্কার আন্দোলন। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমার ডান দিকে আছেন মহিন সরকার, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার সর্বডানে আছেন মোহাম্মদ আসাদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক, জাতীয় যুব শক্তি। আপনাদের সবাইকে স্বাগত। নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। ইতিমধ্যে ওসমান হাদি, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, তিনি গুলিবিদ্ধ হয়েছেন, হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় আছেন। তিনি ঢাকার একটি নির্বাচনী আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। যদি সুস্থ হয়ে আসেন তাহলে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনের তফসিলের পরেই এই ঘটনা সারা দেশের মানুষকে আলোড়িত করেছে। আইন শৃঙ্খলার বাহিনীর বৈঠক হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় অনেকগুলো তথ্যের কথা বলেছেন। যাকে অভিযুক্তকে ধরতে পারলে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে এবং যারা প্রার্থী, জুলাই যোদ্ধা, তারেক রহমান ফিরলে সবার নিরাপত্তার ব্যবস্থা করবেন। আসলে এই যে সরকারের পক্ষ থেকে কথাগুলো বলা হচ্ছে, মানুষ কি ভরসা পাচ্ছে বা আস্থা পাচ্ছে? আস্থা পাওয়ার জায়গাটা আমি বলবো যে ব্যাপারটি তো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। আজকের হাদি ভাইয়ের উপরে যে হামলাটা হয়েছে, আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় অনেক কথাই বলেছেন এই পর্যন্ত। 5ই আগস্টের পর থেকে পুলিশের স্বাস্থ্য কেমন, বিয়ে করেছে কি না, বাড়িটা কেমন, কেমন আসো, অনেক ফান টান করে কথা টথা বলেন। কিন্তু আমরা যদি দেখতে চাই যে প্রথম থেকে এই পর্যন্ত ওনার কন্ট্রিবিউশনটা কি, 50 লাখ টাকা দেওয়া তো ওর কন্ট্রিবিউশন না। দেশের টাকা উনি কাকে দিচ্ছেন? আমাদেরকে ঘুষ খাইয়ে আসামি বের করবেন নাকি? সেটা তো কোনো সলিউশন হতে পারে না। এতদিন পর্যন্ত 5ই আগস্টের পর পর্যন্ত কতগুলো মানুষ আজকে ডাকাতির শিকার হয়েছে, গ্রাম অঞ্চলে কতগুলো পুলিশের ব্যর্থতা, আমাদের বড় বড় কর্মকর্তারা নাকি এই চাঁদাবাজদের কাছ থেকে ঘুষ খায়। তো এগুলো তো তারা সামলাচ্ছে না। এগুলোর জমাট বাঁধা পুঁজিভূত একটা অপরাধ বড় হতে হতে আজকে হাদি ভাই মারা গেছে, কালকে আমি যেতে পারি, পরশু তারা মারা যাননি, তিনি যেতে পারে, তাই বললাম। আমরাও গুলিবিদ্ধ হতে পারি। তো এই জন্য বলবো যে আইন শৃঙ্খলা এমন একটা ব্যাপার, এটা হুট করে পাল্টানো যায় না। হঠাৎ করে আমি আসলাম আর হঠাৎ করে আজ থেকে বললাম যে স্ট্রিক্টলি বাংলাদেশটা চলবে না। এটা একটা প্র্যাকটিস লাগবে। এই প্র্যাকটিসটার জন্য আমাদের অবশ্যই ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে একেবারে রুট লেভেল পর্যন্ত সবাইকে সেই প্র্যাকটিসের মধ্যে আনতে হবে। যারা যারা কিনা অসাধু তাদেরকে ট্রান্সফার করতে হবে। যারা যারা কিনা এখনও ফ্যাসিস্টের মধ্যে ঢুকেছিল তাদেরকে কটা লোক ট্রান্সফার্ড হয়েছে, কটা লোক শাস্তি হয়েছে। আমাদের ভোলায় আমি যেই আসনে বিএনপি আমার চাচা প্রার্থী, সেই আসনে প্রথম শহীদ বাংলাদেশের 28 অক্টোবর, তারও আগে 28 অক্টোবরের আগে আলম রহিম, 2 জন শহীদ হয়েছিলেন, পুলিশের গুলিবিদ্ধ হয়েছে। সেই ওসি আরমান এখনও তো কক্সবাজারে কোন এক উখিয়া থানায় টানায় ওসি হিসাবে রয়ে গেছে। অ্যাকশন নিয়েছেন কাকে? আপনি 50 লক্ষ টাকা দিয়ে দেবেন আর ক্রিমিনাল বের করে ফেলবেন, এটা তো হতে পারে না। এটা কি কোনো সলিউশন নাকি আজকে বাংলাদেশে? তারপরেও তো নির্বাচন এই সরকারের অধীনেই হতে হবে। অবশ্যই আমাদের কোনো অপশন নেই। হুট করে একটা মরুভূমির মধ্যে আপনি পড়ে গেছেন। এখন সেই এক বালতি পানি দিয়েই আমাদের কাজ ছাড়তে হবে, এটাই স্বাভাবিক। আমরা ধীরে ধীরে এইখানে সবুজে এই প্রান্তরটা রূপান্তরিত করব, এটা আমাদের স্বপ্ন। এখন আমাদের যা আছে, যেই সৈন্য সামন্ত আছে, যা কিছু আছে, তা নিয়েই আমাদের লড়ে যেতে হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। দিদার ভাইয়া, আপনার কাছে পরিস্থিতির ব্যাখ্যা শুনি একটু, এরপরে কি করণীয় সে বিষয়ে যাব। আমি একটু পেছন থেকে আলাপটা করতে চাই। সেটা হচ্ছে যে আপনার একটা ইলেকশনে, মানে রেগুলার আমাদের এখানে যে 50 বছরে যে রেগুলার যে ইলেকশনগুলো হয়েছে, আমি ইলেকশনকে 2টা ভাগে আসলে ভাগ করি। রেগুলার ইলেকশন কিছু আছে, আর কিছু ইলেকশন হচ্ছে যে আমরা যখন একটা গণ অভ্যুত্থান করলাম, একটা বড় ধরনের একটা মানে রাষ্ট্রের একটা চেঞ্জ আমরা করলাম, জনগণ ঐক্যবদ্ধ হয়ে, এরপরের যে ইলেকশনটা হয় সেটা কিন্তু একটা ভিন্ন ইলেকশন হয়। আপনি যদি আমাদের এখানে যদি ধরেন যে 90-এর পরের যে ইলেকশন, কিংবা ধরেন যে 69-এর গণ অভ্যুত্থানের পরে 70-এর যে ইলেকশনটা হলো, এবং আরও পেছনে গেলে 40-এ আমাদের এখানে লাহোর প্রস্তাবের পরে 46-এর যে ইলেকশনটা হলো, এই ইলেকশনগুলো কিন্তু ছিল একটা ব্যবস্থা বদলের। এই ইলেকশনটা, এটা আমাদের সবার সম্মিলিত একটা অপরাধ আমি বলবো। এই ইলেকশনটা একটা পলিটিক্যাল ইলেকশন হওয়ার কথা ছিল, এবং পলিটিক্যাল ইলেকশন হইলে এখানে কে আসলে মানে
জুলাইয়ের পক্ষে এবং কে ধরেন যে সংস্কারের পক্ষে এবং কে বিপক্ষে, এই ইস্যুতে আসলে যদি ইলেকশনটা হইতো, রেদার দেন বিএনপি ক্ষমতায় যাবে না জামাত ক্ষমতায় যাবে, আমরা ইলেকশনটা এই জায়গায় নিয়ে আসছি। সো এই ক্ষমতা দখলের যখন ইলেকশন হয় তখন হয় সরকার হচ্ছে তো গঠন কোনো না কোনো দলকে করতে হবে। না, নিশ্চয়ই সরকার দখল হবে, সরকার গঠন হবে, কিন্তু ইলেকশনটা এই অভ্যুত্থানের যে একটা ধারাবাহিকতা, সেই জায়গাটা আপনি এখন দেখেন সংস্কার এখন নাই হয়ে গেছে, সংস্কারকে এক ধরনের গালিতে পরিণত করা হয়েছে। সংস্কার নাই হয়েছে কে বলল? এখানেও আমি স্বাক্ষর হয়ে গেছে তো। না মানে স্বাক্ষর হওয়া এক জিনিস, সনদে। আর এই জিনিস যেমন ধরেন যে আপনি আজকে আমরা পুলিশ নিয়ে যে আমাদের অভিযোগের যে জায়গাগুলো, পুলিশ বলেন গোয়েন্দা বাহিনী বলেন, তাদের ব্যর্থতা তো আসলে এই হাদির এই ঘটনা। কারণ হাদি যেটা ভাই বলছিলেন যে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এর আগে তো আমরা সিরিয়ালি দেখছিলাম যে নোয়াখালীতে আপনার কোন একজন প্রার্থীর একটা প্রোগ্রামে হামলা করা হলো, বরিশালে হামলা করা হলো, আনফরচুনেটলি সেটা বিএনপির দিকে অভিযোগ, কিন্তু জিনিসটা তো ঘটছে। এবং এটারই ধারাবাহিকতা আমি বলি যে এই যে নির্বাচনী সহিংসতার যে জায়গাটা, যে কোনো মূল্যে আমাকে ধরেন যে ওই ক্ষমতায় যাইতে হবে, এই যে জায়গাটা যেটা বিএনপি জামাত কে যাবে, এই প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নিয়ে এখানে থার্ড পার্টিও এই জিনিসটার সঙ্গে ইনভলভ থাকতেই পারে। গোড়ার আলাপটা যদি আমরা না করি তাহলে একটা বড় জিনিস আমাদের আসলে ভুল হয়ে যাবে। আর আমি একটুখানি অ্যাড করব, সেটা হচ্ছে যে আমাদের আরও কিছু দায় আছে, যে আমরা যে অভ্যুত্থানের পরে আমরা নিজেরা অভ্যুত্থানের শক্তিগুলো ধরেন যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়ে গেলাম বিভিন্ন নির্বাচনে তো দিকে। প্রতিদ্বন্দ্বিতা হবে। এখানে বিরোধ বিভক্তি না, আপনার অভ্যুত্থানের শক্তিদের আপনার ঐক্যবদ্ধতা যদি থাকতো, তাদের মধ্যে যদি ক্ষমতা দখল করা বা ক্ষমতাকে এনজয় করা বা ক্ষমতার বেনিফিট নেয়ার যে জায়গাগুলো, এক ধরনের প্রতিযোগিতা আমাদের মধ্যে শুরু হয়ে গেছিল, এইসবের কারণে আমাদের বিভেদ বিভক্তি বিচ্যুতি তৈরি হয়েছে। এবং সেটার সুযোগ নেওয়ার জন্য আসলে একটা পার্টি তো ভাই বসে আছে বর্ডারের ওই পারে, তারা তো বসে আছে, কখন আপনি ভুল করবেন, আপনাকে কখন সে আসলে জিম্মি করবে, জুলুম করবে। আমি আরেকটা কথা একটুখানি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বা আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা বা পুলিশের কথায় আমার কাছে মনে হয়েছে যে এই যে খুনি, তাদের পেছনে কারা আছে, এর পেছনের গল্পটা কি, ষড়যন্ত্রটা কোথা থেকে, এইটাও উদ্ধার বা উচ্ছেদ করা বের করার চেয়ে তাদের মনে হয় যে বেশি চিন্তা হচ্ছে যে এদেরকে কত দ্রুত ক্রসফায়ার দিয়ে মেরে ফেলা যায়। right, you're right. আমি বলবো যে এই ধরনের কোনো কিছু যদি করা হয় সেটা কিন্তু অপরাধীদের পক্ষেই যাবে দিন শেষে, যদি বিচার বহির্ভূতভাবে যদি এদেরকে আসলে খুন করা হয় বা ইয়ে করা হয়, রেদার যদি এদেরকে বিচারের মুখোমুখি করা হয়, আমি মনে করি তাহলে আমাদের সমাধানের পথে আসলে যাত্রাটা। ধন্যবাদ আপনাকে। মাহিন সরকার, অনেকগুলো কথা এসছে, ইতিমধ্যেই আমরা এই গুলির ঘটনাটি একে অন্যের উপরে দায় চাপানোর চেষ্টা দেখেছি। বিএনপির উপরে দায় চাপানোর চেষ্টা করেছে, জামায়াতের কথাও কেউ কেউ বলছেন, বা আওয়ামী লীগের কথাও কেউ কেউ বলছেন, কিন্তু ঘটনা প্রমাণিত হওয়ার আগে এই ধরনের কথাবার্তা বলা কি বার্তা দেয়? প্রথমত আসলে আজকের যে আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করা হচ্ছে নির্বাচন ও সহিংসতা বা নির্বাচনকালীন যে সহিংসতা, এই আলাপটাই আসলে মুখ্য এখানে। তো এই শরীফ ওসমান হাদি ভাইকে যে গুলি করা হয়েছে, তো এটা আসলে আমি বলতে চাই এটা নির্বাচনী কোনো সহিংসতা কিন্তু না। কারণ হাদি ভাইকে আমরা দেখেছি একাধিক ফুটেজে যে ওই গ্রুপটা কিন্তু দীর্ঘদিন যাবৎ ফলো করছিল। হয়তো এই তফসিল ঘোষণার পরের দিন শুক্রবারে তারা তাকে একা পেয়েছে এবং সেই মোমেন্টে তাকে হিট করেছে। তো এইখানে দুইটি লাভ হয়েছে, তফসিল ঘোষণার পরে হওয়ার কারণে এই নির্বাচনী যে পরিবেশ সেটাকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ কিন্তু যারা মেরেছে তারা কিন্তু খুব সফলতার সাথে তুলতে পেরেছে। এবং একই সাথে একজন জুলাইয়ের ফ্রন্টলাইনের যে যোদ্ধা, তাকে হত্যার চেষ্টা করার মাধ্যমে কিন্তু বাকিদেরকে একটা বার্তা দেওয়া হয়েছে। তো সব কিছু মিলে যে নির্বাচনী পরিবেশ তো আসলে প্রশ্নবিদ্ধ। এটাই যদি এই ঘটনা নাও ঘটতো তাও তো প্রশ্নবিদ্ধ। কেননা আপনারা জানেন যে আইজিপির যে বৈধতা, এটি নিয়ে বর্তমানে প্রশ্ন রয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেই রিপোর্টে আইজিপির কিন্তু নাম এসেছে এবং তাকে লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়েছে যে সে কি বৈধ কিনা। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মূলত তো পুলিশ, তো এই পুলিশের যিনি চিফ, তারই তো বৈধতা নিয়ে টানাটানি। এখানে তো এই বিষয়গুলো ধোঁয়াশায় রেখে হঠাৎ করে তড়িঘড়ি করে তফসিল দেওয়া হয়েছে। নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারির মধ্যে দরকার, কিন্তু আপনি এমন একটা নির্বাচন অনুষ্ঠান করলেন যেখানে পেশি শক্তি আপনি দমাতে পারলেন না এবং প্রতিপক্ষকে যে ঘায়েল করবে সেইখানে আপনি কোনো প্রকার রেজিস্ট্যান্স হতে পারবেন না। তো আপনি সেই রকম একটা নির্বাচন আয়োজন করলে পরবর্তীতে বাংলাদেশে আরও বিশৃঙ্খলা হবে।
তো সেই বিষয়গুলো আপনি সেটেলড না করে আপনি আগেই ইলেকশনে গিয়েছেন। 24 এবং 71 প্রসঙ্গকে বারবার মিডিয়াতে আনা হয়েছে, আমরা দেখেছি, এবং এর মাধ্যমে আপনারা দেখেছেন যে 24-এর গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান একজন সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি ওই সময়ে দায়িত্বপ্রাপ্ত ছিলেন একজন উপদেষ্টা হিসেবে, এবং তাকে এক সাংবাদিক একবার ভরা মজলিসে প্রশ্ন করেছে যে 24 বড় না 71 বড়, আপনি একটু বলেন। তিনি কিন্তু বলেছেন ভাই এটা কোনো প্রশ্ন হলো, এই বলে কিন্তু তিনি চলে গিয়েছেন। আসলে এই তিনি কি এনসিপি থেকে নির্বাচন করবেন? না, তিনি এনসিপি থেকে নির্বাচন করবেন না, তিনি তো ঘোষণাই দিয়েছেন তিনি স্বতন্ত্র ইলেকশন করবেন। সেটা আমার খুব দেওয়ার ইচ্ছা। তো যদি সময় হয়। এই দুইটাকে বাইনারিতে দাঁড় করানোর মাধ্যমে আমরা কিন্তু এখন দেখা যাচ্ছে যে 24-এর চাইতে 71-কে ডিফেন্ড করার ক্ষেত্রে বেশি সময় দিচ্ছি, দেওয়াই উচিত, কেননা সেখানে আমাদের দেশের জন্ম হয়েছে। কিন্তু আমরা এই মুহূর্তে ফোকাস দেব আমাদের রিসেন্ট পাস্টকে, কারণ আমাদের আহতরা এখনো পরিপূর্ণভাবে চিকিৎসা পায়নি, আমাদের যারা শহীদ হয়েছে তাদের সংখ্যা নির্ধারণ পর্যন্ত হয়নি। আমরা সেই পুরনো বিতর্কে যাচ্ছে এবং বিতর্কগুলো উস্কে দেওয়া। সংখ্যা কেন ঠিক করতে পারলাম না? দেখুন, সর্বপ্রথম আপনার কিন্তু সংজ্ঞায়ন নির্ধারণ করতে হবে যে শহীদ আপনি কাকে কাকে বলবেন। 5 আগস্টে হাসিনা পলায়নের পর যারা মারা গিয়েছে তারাও কি শহীদ? তারপর যারা বুলেট বিদ্ধ না হয়ে কিংবা প্রতিপক্ষের হামলা বাদ দিয়ে যারা মারা গিয়েছে তারাও কি শহীদ? আমি এরকম দুটি ইনসিডেন্ট আমার সামনে নাটোরে ঘটেছে যে এমপির বাসা পোড়াতে গিয়ে মারা গিয়েছেন তারা, তো পরবর্তী গেজেটে কিন্তু তাদের নাম এসেছে শহীদ হিসেবে। তো এক্সাক্ট আসলে সংজ্ঞায়নটা প্রয়োজন, এই গভর্নমেন্ট সেগুলো কিছুই করেনি। এবং আমি একজন জুলাইয়ের যোদ্ধা বা সমন্বয়ক বা আন্দোলনকারী হিসেবেই আমার এটা আসলে দুঃখ রয়েছে যে এই বিষয়গুলো কেন সেটেলড করা হয়নি। এই গভর্নমেন্টের বৈধতা আসলে কি? এই গভর্নমেন্টের তো লিগ্যালি কোনো বৈধতা নাই। দেওয়ার চেষ্টা করা হয়েছে যে এটি সংবিধানের সাথে সাংঘর্ষিক নয় আমাদের গণ অভ্যুত্থান, সেটাকে আইন মন্ত্রণালয় থেকে গেজেট পাস করে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আসলে তো লিগ্যালি কোনো বৈধতা নাই। যদি তারা বলতো যে আমাদের কাজ আসলে এই যেদিন শপথ নিয়েছে সেটা কি বলেছে যে আমাদের এক্সাক্ট কাজ এইগুলো এবং এই কাজগুলো পেশ করার পর আমি আমার সিট থেকে নামবো, এগুলো কিন্তু বলেনি। এই গভর্নমেন্টের আসলে কিন্তু বৈধতা নেই এবং এটি নিয়ে আমার অনেক আদালত তো দেখেছেন, তারা কিন্তু একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কে এনেছেন, এটা তো আনতেই হবে। কিন্তু তারা তো কাজগুলো করতে পারলেন না। যদি কাজগুলো না করতে পারেন তাহলে তো আমি তার বৈধতা নিয়ে প্রশ্ন করতে পারি। কারণ আপনি বলছেন যে বিচার, সংস্কার এবং নির্বাচন 3টি পয়েন্টকে এনেছেন। বিচার কতটুকু করেছেন, সংস্কার কতটুকু করেছেন, নির্বাচনের জন্য আপনারা কতটুকু প্রস্তুত? আসবো আপনার কাছে। মোহাম্মদ আসাদুল্লাহ, অনেকগুলো কথা সহবক্তারা বলে ফেলেছেন, আপনার বক্তব্য শুনি। আমি প্রথমে আপনার বক্তব্য দিয়ে শুরু করব। আপনি পরিচয় পর্বে হাদিকে, শরীফ ওসমান হাদি ভাইকে ইনকিলাব মঞ্চের যে পরিচয়টা দিয়েছেন, হাদি ভাইয়ের পরিচয় আসলে এইভাবে দিয়ে হাদিকে পোর্ট্রেট করা যায় না। শরীফ ওসমান হাদি হচ্ছে সেই যে জুলাইয়ে একেবারে প্রথম সারির নেতৃত্বের একজন, এবং জুলাইয়ের আন্দোলনে যে ভাষাটা ছিল, আমাদের আন্দোলনের অন্যতম যে ভাষাটা ছিল, সেই ভাষাটাকে তিনি রাজনীতিকরণ করেছেন। রাজনীতিতে জুলাইয়ের ভাষাটাকে নিয়ে এসেছেন। শরীফ ওসমান হাদি বাংলাদেশের রাজনীতিতে যেই ভাষা চালু করেছে, সেই কিছু কিছু শব্দ এখন জাতীয় ভাষা হয়ে গেছে। তো বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশপন্থী রাজনীতি, কালচার চেঞ্জের, বাংলাদেশি কালচার নিয়ে রাজনীতিটা করেছেন শরীফ ওসমান হাদি। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, দেখেন, একটা শ্যুট হলো ওসমান হাদির উপরে এবং সেটা সিসিটিভি ফুটেজ সবাই দেখে ফেলেছে। এই কারা শুটার, এই পরিচয়টা উদ্ধার করলো কারা? এটা তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন এজেন্সি যারা সরকারের কোটি কোটি টাকা নিচ্ছে, নিয়ে তাদের জীবনযাপন দারুণভাবে চালাচ্ছে, তাদেরই তো এটা দায়িত্ব। কিন্তু এই কাজটা করলো অ্যাক্টিভিস্টরা, ফেসবুকাররা, আমরা সাধারণ মানুষ। আপনি নিজেও তো ইনভলভ ছিলেন এটার সাথে, এই উদ্ভাবনের সঙ্গে। আমি নিজেও কোনো একটা অংশে ইনভলভ ছিলাম। তো আমরা সাধারণ মানুষেরা খুনির পরিচয় উদ্ধার করছি, শনাক্ত করছি, কিন্তু তারপরেও দেখেন গতকাল থেকে খুনির ছবি ভেসে বেড়াচ্ছে, এখন পর্যন্ত অ্যারেস্ট হয় নাই। অথচ কত ইজি এখন বাংলাদেশের ঢাকা শহরের প্রত্যেকটা রাস্তার লোকেশন ট্র্যাক করা যায় সিসিটিভি ফুটেজ দিয়ে। তারা কোথা থেকে বাইক নিয়ে রওনা দিয়েছে, কোথা থেকে বাইক গিয়েছে, শেষ পর্যন্ত ট্র্যাক করা যায়। ওই বাইকটা কার, কোথা থেকে তারা শুরু করলো। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও ছবি দেওয়া হয়েছে এবং তার পরিচয় দেওয়া হয়েছে অনেক পরে। আমি আরেকটা ব্যাপার বলি ভাই, দেখেন, বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তো
কমপ্লিট হয়েই কথা বলতে হয়। সেটার সোশ্যাল জন্য- মিডিয়া সেটার বা জন্য অ্যাক্টিভিস্টরা যেভাবে কথা বলতে পারে আইন শৃঙ্খলা রক্ষাকারী আমি বাহিনী আপনাকে একটা কিন্তু ব্যাপার পারে না। মনে করাই দেই ভাই, পেছনে চলে যাই। বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একজন সাংবাদিক শফিক রেহমান, তাকে একবার অ্যারেস্ট করা হয়েছিল। বলা হচ্ছিল তিনি জয়কে হত্যার চেষ্টা করছেন বা পরিকল্পনা করছেন। মানুষের পরিকল্পনা কোথায় থাকে? মাথায়। তারপরে পরিকল্পনা শেয়ার করে কার কাছে? এখান তো নিজের লোকের কাছে। একটা মানুষ পরিকল্পনা করছে এটা জেনে তাকে ধরে ফেললো, আর এই বাংলাদেশে আমার ভাই হাদিকে গুলি করা হলো, তারপর আমরা তাকে 24 ঘন্টা পার হয়ে গেছে, আমরা তাকে ধরতে পারি নাই। এত আপডেট সব কিছু, তারপরে আমরা এই কাজটা করছি না। আমি আরেকটা ছোট ব্যাপার বলি ভাই, একটা জিনিস দেখেন, এই জুলাই আন্দোলন, আগস্টের প্রায় দেড় বছরের বেশি পার হয়ে গেছে। আজ পর্যন্ত টেলিগ্রাম নামে একটা অ্যাপ আছে, এই অ্যাপটা বন্ধ করা হচ্ছে না। টেলিগ্রাম অ্যাপটা একটা ভালগার অ্যাপ। এই অ্যাপকেও মানে সাধারণত যেই কারণে আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, মানুষ ওই কারণে ব্যবহার করে না। এটা একটা ভালগারি কাজ কারবার করে। কিন্তু 5 আগস্টের পরে টেলিগ্রামটা ব্যবহার হচ্ছে সম্পূর্ণভাবে গোপন মিটিং, মানুষকে মারার পরিকল্পনা, জ্বালাও পোড়ার পরিকল্পনা, টেলিগ্রামে কি হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, খুনের পরিকল্পনা করা হচ্ছে এবং খুনের অনুমতিও নেওয়া হচ্ছে। হাদির উপরে যে হামলা হবে সেই হামলার অনুমতি শেখ হাসিনার থেকে নেওয়া হয়েছে। এবং কাকে কিভাবে আপনারা এই টেলিগ্রামের কথোপকথনগুলো নিশ্চয়ই সবাই দেখেছেন। আপনি তো আপনি এখনো আওয়ামী কেন লীগের এই কথা অ্যাপটা বলছেন। বন্ধ করা হচ্ছে না? আমরা যদি গতকালের ভিডিও ফুটেজ দেখি, ওসমান হাদি যখন গুলিবিদ্ধ হলেন তখন তার সহ যাত্রী যারা ছিলেন তারা যে বক্তব্য বলেছেন, সেখানে কিন্তু স্থানীয় একজন সংসদ সদস্য প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। আচ্ছা, এই ব্যাপারটা আবেগে বা নানানভাবে চলে আসতে পারে, কিন্তু আমি মনে করি যে তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া সেটা নিশ্চয়ই দায়িত্বশীল প্রতিক্রিয়া না। তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা আবেগের প্রতিক্রিয়া। তারা এখন পর্যন্ত দায়িত্বশীল জায়গা থেকে, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে নির্দিষ্ট কাউকে আমার মনে হয় যে দায়ী করা হয় নাই। এবং এটা নিঃসন্দেহে একটা পরিকল্পনা করে, নিঃসন্দেহে এটার বিভিন্ন তথ্য যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে এই ডিসিশনে আমাদের আসা উচিত। ধন্যবাদ আপনাকে। আসবো আপনার কাছে আসিফ আলতাফ। আমরা যে বিষয়ে কথা বলছিলাম, ঢাকা 8 সংসদীয় আসন, সেখানে ওসমান হাদি প্রার্থী হওয়ার কথা ছিল এবং সেখানে বিএনপির পক্ষ থেকে মির্জা আব্বাস সাহেবকে প্রার্থিতা দেওয়া হয়েছে। এবং তিনি যখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে দেখতে গেলেন, সেখানে কিন্তু তার বিরুদ্ধে ধ্বনি দেওয়া হয়েছে। স্বাভাবিক। আমি বলি এইটা যেটা বলছেন যে এটা হিট অফ দ্য মোমেন্ট। আমার মাহিন ভাইয়ের একটা কথা অত্যন্ত ভালো লেগেছে, তিনি বললেন যে এইটা কোনো নির্বাচনী সহিংসতা ছিল না, এটা ছিল পুরো সিচুয়েশনকে এজিটেটেড করার একটা প্রক্রিয়া। এটা তো বোঝাই যায়। এইখানে কোনো প্রার্থী, মির্জা আব্বাস সাহেবের মতো হেভিওয়েট প্রার্থী কেন, কোনো প্রার্থী এই অবস্থায়, তার নেতা বাংলাদেশে আসছেন যেখানে 25 তারিখে বাংলাদেশে আমরা তাকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছি উন্মুখ, এই অবস্থায় দাঁড়িয়ে এরকম একটা কাজ, মানে একেবারে সবচেয়ে ছোট রিজনটাই বললাম, আমরা ফুলের টোকাও কাউকে এখনও দিতে চাই না। ফুলের টোকা কেন, কোনো রকম। এবং সেই সময় জনাব আব্বাস সাহেবের উপরে এই কথাগুলো চিৎকার বাৎকার করে বলে ওঠাটা আমি খুব একটা অস্বাভাবিক কিছু মনে করি না। তাদের মাথা কাজ করছে না, তাদের ইমোশনাল, তাদের বয়স অনেক কম, অনেক কম, 4 ভাগের 1 ভাগও না। এবং তারা যাকে তাকে দেখে তারা চিৎকার করে। একটা বাচ্চা ছেলেও যখন আছড়ে পড়ে মাটিতে, তখন বাবা মাকে উঠে একটা সবার আগে থাপ্পড় দিয়ে বসে যে আমি কেন নিজে পড়ে গেলাম। ইটস ভেরি ন্যাচারাল। অবশ্যই আমি বলবো যে এটা বাচ্চাদেরও দোষ না, এবং তারা অবশ্যই এই ব্যাপারটাকে ওভারকাম করবেন। এবং আব্বাস সাহেবের মতন এরকম একজন সিনিয়র অভিজ্ঞ পলিটিশিয়ান, আমি তাকে ধন্যবাদ জানাই যে তিনি এই জায়গাটা তিনি তৎক্ষণাৎ তিনি ছুটে গেছেন ওইখানটায়, তৎক্ষণাৎ তিনি চুপ করে আছেন এবং তিনি পুরোটা জিনিস হজম করেছেন এবং তিনি আজকেই প্রতিবাদও ডেকেছেন। এবং আমার বিশ্বাস যে তিনি যদি সঙ্গে থাকেন, এটা আরও দ্রুতগামী হবে, বিচার ব্যবস্থাটা আরও তাড়াতাড়ি হবে, আমরা অপরাধীদের ধরতে আরও সক্ষম হব তাড়াতাড়ি করে, বিরোধিতা না করে। তার দিদার ভাইয়া, সহিংসতা শুরু হয়েছে, নির্বাচন আসতে আরও 2 মাসের মতো, প্রায় 2 মাসের চেয়ে 1-2 দিন কম আছে না? এই সময়গুলো পাড়ি দিতে হলে তো অনেক সতর্কতার সাথে যেতে হবে রাজনৈতিক দলগুলোকে, প্রার্থীকে, ভোটারকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। আমাদের সরকার বা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি সেই দিকে হাঁটছে বলে আপনার মনে হয়? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কোনো একটা আকাঙ্ক্ষা আছে, চেষ্টা আছে যে এখানে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার, এরকম কোনো
ইমপ্রেশন আমার মধ্যে অন্তত তারা তৈরি করতে পারে না। কারণ এই যে যতগুলো ঘটনা ঘটছে এখন পর্যন্ত, মানে ঢাকার গতকালের আগ পর্যন্ত, এই সবগুলো কিন্তু পুলিশের সামনেই ঘটছে, এবং পুলিশ সেই সব জায়গাগুলোতে একেবারে নির্বিকার ছিল বলে আমাদের কাছে আসলে আসছে। আমাদের So আমাদের even সশস্ত্র যদি বাহিনী আমি- কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ এখন মাঠে আছে। অ্যাবসলিউটলি। ইভেন আমাদের যে গোয়েন্দা বাহিনী যারা ধরেন যে আমাদের ওই যে ভাই বলছিলেন, আমাকে যখন গুম করা হলো, আমাকে বলা হলো যে আমি ষড়যন্ত্র করছি, হচ্ছে যে রাষ্ট্রদ্রোহিতা, দেশদ্রোহিতা, রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছি, এই বিশাল যে 4টা অভিযোগ করছিল কোনো প্রমাণ ছাড়া কোনো, মানে এই অভিযোগগুলো করে তারা আমাকে গুম করে ফেললো। এই যে বিশাল ক্যাপাবল যে গোয়েন্দা বাহিনী, তারা এখন কোথায়? তারা কেন এইসব থামাইতে পারতেছে না? এই প্রশ্নটা তো আমাদের করা দরকার। এবং তারা যে থামাইতে পারতেছে না, তাহলে তাদের বিরুদ্ধে তো এখন একটা আপনার প্রসিডিউরাল একটা মেকানিজম তো থাকা উচিত, যে তার ব্যর্থ হলে সে কী হবে। এই ব্যর্থতা ভাই প্রথম আলাপে যেটা বলছিলেন যে ট্রান্সফার করে দেয়, এইটা অবশ্যই কোনো অবস্থাতে এটা কোনো উপযুক্ত শাস্তি না। এই ধরনের ব্যর্থতার কোনো ব্যর্থতার ক্ষেত্রে হয়তো এই ধরনের ট্রান্সফারে হয়তো গুড এনাফ, কিন্তু এই ধরনের ব্যর্থতা যেটাতে কিনা একজন প্রার্থীর জীবন এখন বিপন্ন, এবং কোন প্রার্থী, সে জুলাইয়ের একজন ফ্রন্ট লাইনার, সেই প্রার্থীর যখন জীবন বিপন্ন, তখন অবশ্যই গোয়েন্দা বাহিনীকে জবাবদিহি করতে হবে। আমাদের ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হওয়াটা খুবই জরুরি, এবং নিশ্চিতভাবে ফেব্রুয়ারিতে যাতে ইলেকশন না হয়, ইলেকশনে যাতে প্রচুর সহিংসতা হয়, এটা অনেকগুলো গ্রুপই আছে তারা আসলে এইটার বেনিফিশিয়াল হইতে পারে। সো এইটা নিয়ে সিরিয়াস একটা প্রচেষ্টা থাকবে। এটা ধরে নিয়েই আমাদের আসলে প্রিপারেশন নেওয়া দরকার, সরকার থেকে, নির্বাচন কমিশন থেকে, আমাদের গোয়েন্দা বাহিনী থেকে, আমাদের পুলিশ থেকে, ইভেন আমাদের পলিটিশিয়ানদের থেকে, পলিটিক্যাল পার্টিগুলো থেকে। আমি মনে করি যে এখনও যদি আমরা সংস্কারটাকে মুখ্য করে যদি আমরা নির্বাচন নিয়ে কাজটা করি, তখন এটাকে যদি আমরা আসলে পলিটিক্যাল একটা ইলেকশন হিসেবে কনভার্ট করতে পারি, তাহলে আপনার এই ধরনের সহিংসতার গোড়ার জায়গাগুলোতে কিছুটা হইলেও শক্তি কমবে বলে আমার মনে হয়। আপনাকে ধন্যবাদ। মাহিন সরকার, আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন? না, আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি না। আমার আসনে আমার পার্টি মঞ্জুর কাদের সাহেবকে, যিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং 4বারের এমপি ছিলেন, তাকে আর কি মনোনয়ন দিয়েছেন। দুইজন উপদেষ্টা ছাত্রদের প্রতিনিধি হিসেবে সরকারে ছিলেন, ছাত্রদের প্রতিনিধিদের মধ্য থেকে এনসিপি হয়েছে। ওই দুইজন উপদেষ্টা কি এনসিপির সাথে আছেন? না, আপনারা তো জানেন যে তারা আসলে এনসিপির সাথে নেই, এবং তারা প্রত্যেকেই স্বতন্ত্রভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এনসিপি কি তাদেরকে গ্রহণ করছে না? দেখুন, তারা যদি এনসিপিতে আসতে চায়, আমরা তো চাই যে এনসিপি যেহেতু জুলাইয়ের একটা প্রতিনিধিত্বকারী শক্তি, রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে, সেহেতু তারা যদি আসে, এনসিপি অবশ্যই সমৃদ্ধ হবে। এবং নাহিদ ইসলাম বারবার জানিয়েছেন যে তাদের জন্য আমাদের দরজা খোলা। এবং জুলাই আন্দোলনে যেহেতু আমার যে সহযোদ্ধা, তা চাইবো, এখন না আসতে চাইলে আসলে এখানে কোনো ফোর্স প্রয়োগ করা হবে বা বিষয়টা তো এরকম না। এখানে তো তাদের সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে। এমনকি একজন উপদেষ্টা জনাব মাহফুজ আলম, আপনারা জানেন যে তিনি শেষ পর্যন্ত আর কি এই সরকারের মধ্যে থাকতে চেয়েছেন, কেননা তার যে আইডিয়া বিভিন্ন সময়ে তিনি অনলাইনে শেয়ার করেছেন, আইডিয়াটা হলো এরকম যে আসলে এই সরকারের মধ্য থেকে যদি সকল ছাত্র উপদেষ্টারা নেমে আসেন, যারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে রয়েছেন, তাহলে এই আন্দোলনকারীদের বরমুখ খুলে ফেলা হবে। আপনারা জানেন মাহফুজ আলম কিন্তু সরাসরি অভিযোগ করেছিলেন, এবং সেটি ওইভাবে কোট করা হয়নি আরো 2 মাস আগে, যে ডিসি, এসপি সবখানে বদলি, এরা কিন্তু রাজনৈতিক ইশারাই হচ্ছে। তো এনসিপি তো রাজনৈতিক দল হিসেবে অবশ্যই এনসিপি রাজনৈতিক দল হিসেবে আছে, তাদের কিন্তু প্রভাব ছিল? এনসিপির কি, মানে আমি জাস্ট বলি যে যখন আন্দোলনটা হয়েছে, সচিবালয় থেকে কি একটা মিছিলও নেমে জনতার কাতারে এসেছে? সচিবালয় থেকে কোনো মিছিল এসেছে? কোর্টের যারা জাজ, আইনজীবী না, তাদের কি মিছিল এসে আমাদের সাথে যুক্ত হয়েছে? ক্যান্টনমেন্ট থেকে কোনো মিছিল জনতার সাথে এসে মিশে গেছে? না, হয়নি। মানে ওখানে সংস্কার প্রয়োজন। এখন সবকিছু আসলে বলা মুশকিল, কিন্তু কিছু কিছু জায়গা আমি টাচ দিয়ে গেলাম যে আসলে কোথায় কোথায় সংস্কার হয়নি, এবং কোথায় কোথায় এখনো সমস্যাপূর্ণ রয়ে গেছে, যেখানে আসলে সাদা বনাম কালো 2 ভাগে বিভক্ত হয়নি। এখন অ্যান্টি আওয়ামী লীগ যারা সচিবালয়ে ছিলেন, 2টি রাজনৈতিক দল মূল, বিএনপি আর জামাত। এনসিপি তো জন্ম হলো অনেক পরে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক, তারা তো কোনো রাজনৈতিক দলের না, অধিকাংশই অরাজনৈতিক। তো সেই জায়গা থেকে তাদের প্রতিনিধি কিভাবে সেই সব জায়গায় থাকবে? তো সেটাই আমরা আর কি
বলছিলাম, এবং মাহফুজ আলম এটি আরো ভালোভাবে প্রকাশ করেছেন এটা বলবে। ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ আসাদুল্লাহ, আপনাকে দিয়ে শেষ করতে চাই। আপনি নির্বাচনে প্রার্থী হচ্ছেন? আমি চেষ্টা করছি, দল যদি চায় আমি পাবনা 2 আসন থেকে এনসিপির প্রার্থী হয়ে নির্বাচন করব। মনোনয়ন এখনো দেয়নি? আমার আসনে এখনো ঘোষণা করে। মনোনয়ন দেওয়ার এখনো সময় আছে? হ্যাঁ আছে। দুইজন ক্যান্ডিডেটের বা একজন ক্যান্ডিডেটের একটু প্রচারণা হয়ে গেল, আর একজন ক্যান্ডিডেট কিন্তু এখানে আছেন। তাকে প্রচারণার সুযোগ দিব অবশ্যই। যে এখনকার পরিস্থিতিতে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচন কেমন দেখছেন? আচ্ছা, আইন শৃঙ্খলা বাংলাদেশে নির্বাচনের সঙ্গে সহিংসতাটা একেবারে কি বলবো, স্বামী স্ত্রীর মতো সম্পর্ক, একটার সাথে আরেকটা থাকেই। তো এটাকে একটু কমানোর চেষ্টা করা যায়। কোন সরকার, কোন অথরিটি কোন নির্বাচনে সহিংসতাটা কত নিচে রেখেছিল, কত কমিয়ে রেখেছিল সহিংসতার পারণ, সেটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। তো একটা বিষয় দেখেন, আলতাফ ভাই বলেছেন, দিদার ভাই বলেছেন, বা মাহিন ভাই বলেছেন, আমাদের সহিংসতাটা কমাবে তো প্রশাসন, কিন্তু প্রশাসনে আসলে কারা? তারা কি আমাদের পছন্দ করে? তারা কি চায় যে একটা নির্বাচন ভালোভাবে হোক? এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে, বানচাল করতে দিল্লির প্রেসক্রিপশনে যা প্রয়োজন তাই করবে। যার প্রথম উদাহরণটা আমাদের হাদি ভাই, কিন্তু এটা আরও আগে থেকে শুরু হয়েছে। একটা বিষয় দেখেন যে আমাদের সমাজে এখন পোটেনশিয়াল শুটারের অভাব নাই। টকশো লিগ বলি আমরা যাদেরকে, তারা এই হাদি ভাইয়ের উপরে যেই শ্যুটটা হলো, বা এরপরে কার উপরে হবে, এই ন্যারেটিভ তৈরি করে যাচ্ছে 6 মাস ধরে, 1 বছর ধরে। তারা জুলাই যোদ্ধাদেরকে, হাদি ভাইদেরকে, আমাদেরকে নানানভাবে এই সমাজের কাছে নিচু করার চেষ্টা করছে, যার চূড়ান্ত বিস্ফোরণটা আমরা গতকালকে দেখলাম। আমি এদেরকে বলছি পোটেনশিয়াল শুটার। তো একইভাবে ধরেন সরাসরি যারা ফ্যাসিবাদের সুবিধা নিয়েছে এবং প্রশাসনে ছিল, আলতাফ ভাই একটা কথা বলেছেন একদম নাম ধরে, কে কাকে শ্যুট করেছেন, সে এখনও প্রশাসনে আছে। তো এ কি কোনোভাবে চাইবে যে দেশে একটা নির্বাচন হোক, যেই নির্বাচনে আমার যে প্রভু সেই প্রভু নাই, অথচ সুন্দর একটা নির্বাচন হয়ে যাক? কোনোভাবেই চাইবে না। এখন কি করতে হবে ভাই? ব্যাপক ভিত্তিক অভিযান চালিয়ে এই অবৈধ অস্ত্র যাদের কাছে আছে, এবং 17 বছর ধরে যারা অস্ত্রের রাজনীতি করেছে, সেই একটা অস্ত্র আজ পর্যন্ত উদ্ধার হয় নাই। লুট হওয়া অস্ত্র আছে, লুট হওয়া অস্ত্র আছে, কিন্তু লুট হয়ে যাচ্ছে আর কত অস্ত্র? জি, এর চেয়ে বহুগুণ অস্ত্র আছে সবার কাছে। তো লুট হওয়া অস্ত্র এবং যাদের কাছে অবৈধ অস্ত্র সবই উদ্ধার করা হোক। আমরা শেষ করব। একজন প্রার্থীর একটু প্রচারণা করে দিতে হবে। জি, আমি নোয়াখালী 1 আসন থেকে ইনশাআল্লাহ বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রার্থী এবং গণতান্ত্রিক সংস্কার জোটের পক্ষ থেকে নির্বাচন করার আশা রাখি। আপনাদের 4 জনকে অসংখ্য ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। আপনাকেও ধন্যবাদ চ্যানেলের দর্শকদের। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।